নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বুধবার অর্থাৎ 28 জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। 1 ফেব্রুয়ারি পেশ হবে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। বাজেট অধিবেশন মানে শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের নীতিগত দিশা, অর্থনৈতিক অগ্রাধিকার এবং রাজনৈতিক শক্তির ভারসাম্যের প্রতিফলন। 28 জানুয়ারি থেকে শুরু হতে চলা 2026 সালের বাজেট অধিবেশন সেই দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি হবে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টানা নবম বাজেট উপস্থাপন। 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় 7.4%। একদিকে এই পরিসংখ্যান অর্থনীতির শক্ত ভিতের ইঙ্গিত দেয়, অন্যদিকে বৈশ্বিক ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম, আন্তর্জাতিক বাণিজ্যের টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতির চাপ বাজেটের ওপর চাপাচ্ছে বাড়তি দায়িত্ব। ফলে এবারের বাজেট শুধু ঘরোয়া উন্নয়ন নয়, বরং বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যে ভারতের অবস্থানকে সুসংহত করার দিকেও নজর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তবে এই অধিবেশন সহজ হবে না রাজনৈতিকভাবে। সরকার চাইছে আইন প্রণয়ন ও বাজেট পাশ করাতে মসৃণ পরিবেশ, আর বিরোধীদের লক্ষ্য মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক সুরক্ষা ও সাংবিধানিক বিষয়গুলি তুলে ধরে সরকারকে চাপে রাখা। বাজেট অধিবেশনে যেসব বিল আলোচনায় আসতে পারে তার মধ্যে ডেভেলপিং ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন বিল, সিকিউরিটিজ মার্কেটস কোড এবং সংবিধান সংশোধনী বিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এগুলো শিক্ষা খাতে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাঠামো, আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের প্রশ্নে দিতে পারে নতুন দিশা। ফলে এই অধিবেশন কেবল অর্থনৈতিক নয়, দীর্ঘমেয়াদী বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বিতর্কের ক্ষেত্র হয়ে উঠবে নীতিগতভাবেও। 30টি অধিবেশন নিয়ে দীর্ঘ সময়সূচি থাকলেও বাস্তবে কতটা কার্যকর আলোচনা হবে সেটাই বড় প্রশ্ন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, বাজেট বিতর্ক, অনুদান মঞ্জুরি, আর্থিক বিল পাশের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা, সব মিলিয়ে সময় ব্যবস্থাপনার প্রবল চাপ থাকবে সংসদের উপর। এই ক্ষেত্রে জিরো আওয়ার বাতিল রাখার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, সরকার মূলত বাজেট ও আইন প্রণয়ন কেন্দ্রিক রাখতে চাইছে এই অধিবেশনকে। রিপোর্ট নিউজ নাও। রাজ্যে তৈরি করা হবে হেলথ ইউনিভার্সিটি, এই মর্মে ইতিমধ্যেই মঞ্জুরি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার সাবরুমে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এগুলো হলো সাবরুম মহকুমা হাসপাতালে সাবরুম ব্লাড ব্যাংক, পশ্চিম জোলেফায় ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, এছাড়া সাবরুম ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে হেলথ ইউনিভার্সিটি গঠনের জন্য ইতিমধ্যে মন্ত্রিসভা মঞ্জুরি দিয়ে দিয়েছে এবং এই ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে আগরতলার রেন্টার্স কলোনিতে হোমিওপ্যাথি কলেজ এবং তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ নির্মাণে 75 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি গিয়ে হেলথ মিনিস্টারের সাথে দেখা করলাম, বললাম যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা দরকার, হোমিওপ্যাথিক কলেজ। সাথে সাথে 75 করোড় হোমিওপ্যাথিক কলেজ সেখানে হচ্ছে এবং সেই এরিয়ার মধ্যে হবে, জায়গাও আছে। এবং একটা আয়ুর্বেদিক কলেজ যাতে হয় তার জন্য তেপানিয়ার সেই জায়গাও আমরা দেখেছি, সেটাও হতে যাচ্ছে, তার জন্য 75 করোড় দিয়েছে। এখানে আগরতলা আমরা ত্রিপুরা হেলথ এতগুলো কলেজ যেহেতু হচ্ছে, তো আমরা একটা হেলথ ইউনিভার্সিটি কেন করব না? আমরা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে যাবো? এর জন্য প্রচুর পয়সাও দিতে হয় ইউনিভার্সিটিকে। তো আমরা ঠিক করলাম, ক্যাবিনেটে ডিসিশন হয়েছে যে একটা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি আমরা করব এবং তারও কিছু প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। রাজ্যে শিক্ষা এবং স্বাস্থ্য হাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেডিকেল কলেজ হচ্ছে, তো এখন মানে স্বাস্থ্য ব্যবস্থার জিএনএম, এএনএম সব কিছু পড়ার সুবিধা কিন্তু ত্রিপুরাতে এখন আছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার একটা যে প্রবণতা, যে আমি 12th ক্লাস পাস করব, 11 ক্লাস পাস করব, কোথায় যাব? এখন তো অনেক সুবিধা হয়ে গেছে ত্রিপুরা। বাইরের থেকে ইনভেস্টাররা আসছে, অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে এখানে। এখানে ফরেন্সিক যে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে,
এখানে স্টেট ইউনিভার্সিটি আমাদের আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আছেই। তাছাড়া বাইরের থেকে আমাদের এখানে সংস্কৃত ইউনিভার্সিটি আছে, এখানে বাইরে ল ইউনিভার্সিটি অলরেডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটির সাথে সাথে এমনিতে ল কলেজও আছে এখানে। বিভিন্ন যেসব বাইরের থেকে ইনভেস্টার্স আমাদের এখানে, তারা ইউনিভার্সিটি খুলেছে এখানে, এবং সেখানে সব ধরনের পড়ার সুযোগ রয়েছে। তো একে একে করে এখন একদিকে মেডিকেল হাব হচ্ছে, আবার আরেক দিক দিয়ে এডুকেশনাল হাবও হচ্ছে ত্রিপুরাতে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে 2025-26 অর্থ বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে রাজ্য সরকার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে 900 কোটি টাকার সিজা সুপার স্পেশালিটি হাসপাতাল, বন্ধন গ্রুপের 200 কোটি টাকার প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে আমবাসায় মেডিকেল কলেজ, পিএমজিভাইন স্কিমের আওতায় আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের জন্য 250 শয্যা বিশিষ্ট হোস্টেল, আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতাল সম্প্রসারণে 200 শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু হাসপাতাল নির্মাণ, নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার স্কিমে খোয়াই জেলা হাসপাতালের জন্য নতুন ভবন। এছাড়াও আগরতলার আইএলএস হাসপাতালের পাশে একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণ, সিপাহীজলায় মাদকাসক্তদের জন্য একটি সমন্বিত পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কাজও চলছে দ্রুতগতিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এনএলএফটি এবং এটিটিএফকে সিপিআইএম তৈরি করেছে বলে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার জুলাই বাড়িতে দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসি প্রশাসক তিপ্রামথা ফিন্যান্স ম্যানেজমেন্ট করতে জানে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দুই প্রধান উগ্রবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ গঠন করেছিল সিপিআইএম বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার জোলাইবাড়িতে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এটিটিএফ এবং এনএলএফটিকে মূল স্রোতে ফিরিয়ে এনেছে ভারতীয় জনতা পার্টি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের সরকারের পতন হবার আশায় বসে আছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তো বসে আছে জিতেন বাবু, আমাদের মাননীয় এলওপি সাহেব, উনি প্রায়শ বলেন, কি বলেন, যে 28-এর আগে এই ভারতীয় জনতা পার্টি নিজেরা ঝগড়া করে নিজেরাই এই সরকার থেকে সরকারের পতন হবে। আমার দুঃখ হয় উনার কথা শুনে। বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে। 1977, 78, 79-এর আমার ঘটনা মনে আছে, যে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি, জনতা ইত্যাদি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা সরকারে বসে গেল এবং 35 বছর রাজত্ব করেছে। একবার প্রথমে 10 বছর, তারপরে আরও 20 বছর। এনএলএফটি, এটিটিএফ আপনারা সবাই জানেন উনাদের সৃষ্টি, কমিউনিস্টদের দ্বারা তৈরি, উনাদের দ্বারাই উনাদের এই মন্ত্রিসভার একজন সদস্য বিমল সিনহা খুন হয়েছে। এখন বলবে যে এগুলো আমরা করিনি, আপনাদের দ্বারাই তৈরি। আর এই এনএলএফটি, এটিটিএফ আপনাদের কারণে তারা বিভ্রান্ত হয়ে তারা অন্যদিকে চলেছে। আজকে আপনারা যেসব কাজগুলো করেছেন তাদেরকে আমরা নর্মাল যাতে মেইন ট্র্যাকে আসে তার জন্য আমরা তাদেরকে নিয়ে এসেছি এখানে। জোলাইবাড়িতে আয়োজিত দিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসির শাসক তিপ্রামথারও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এডিসিকে, অথচ ফিনান্স ম্যানেজমেন্ট করতে পারছে না মথা। এই ক্ষেত্রে দিচ্ছে না অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেটও, অর্থাৎ লুটপাট চলছে এডিসিতে বলে ওই দিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে এডিসির মধ্যে কি হচ্ছেটা কি? পেনশন দিচ্ছে না কেউ। পেনশন সরকারকে দিতে হবে। পেনশন আমরা কেন দেব? আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি। আমাদেরকে দিল্লি থেকে কি আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয়? অর্থাৎ আপনাদের মধ্যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় দ্যাট ইউ ডোন্ট নো। ফিনান্স ম্যানেজ করতে হয় একটা ডিসিপ্লিনভাবে। ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনারা কিছুই জানেন না। ফিনান্সের কনকারেন্সও নেন না আপনারা। আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না, অথচ টাকা বিভিন্ন জায়গায়, আমি এর আগেও আমাদের সরকার আসার পর 30 কোটি টাকা আমরা সেখানে কুমলুঙে হসপিটাল করার জন্য 30 করোড় আমরা আলাদাভাবে দিয়েছি। আমি কিছুদিন আগে বিভিন্ন আউট অফ বাজেটও আমি 30 কোটি টাকা দিয়েছি শুধু সেখানকে ডেভেলপমেন্টের জন্য।
যদি ইউসির কথা বলি, শব্দ নেই, নানাভাবে আস্ফালন, কোনো হিসাব নেই, খালি দেয় না দেয় না দেয় না ইত্যাদি খালি। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এডিসির 28টি আসনেই জয়ের জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জোট ধর্ম রক্ষা করতে গিয়ে গত এডিসি নির্বাচনে 11টি আসনে প্রার্থী দিয়ে যেখানে 9টি আসনে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে এখন সবকটি আসনেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বিজেপি বলেও এদিন প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যালয় পরিদর্শকে নিয়মিত ভিজিট না থাকলে একটি স্কুল কিভাবে কার্যত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তারই জ্বলন্ত উদাহরণ রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুল। পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলো কি তবে নজরদারির বাইরে? প্রশ্ন উঠছে তা নিয়ে। বিদ্যালয় পরিদর্শকের নিয়মিত ভিজিট না থাকলে একটি স্কুল কিভাবে ধীরে ধীরে শৃঙ্খলাহীন হয়ে পড়ে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে চরিলামের রামনগর এডিসি ভিলেজের রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুল। মঙ্গলবার সরজমিনে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে যে চিত্র উঠে এসেছে তা শুধু একটি বিদ্যালয়ের অনিয়ম নয়, বরং আগুন তুলছে পাহাড়ি এলাকার গোটা শিক্ষা ব্যবস্থার দুর্বল নজরদারির দিকে। ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী বিদ্যালয়ে প্রতিদিন সকাল 10:45 প্রার্থনা সভা হওয়ার কথা, কিন্তু মঙ্গলবার দেখা যায় 10:55 বাজলেও বিদ্যালয়ে উপস্থিত ছিল না একজন শিক্ষকও। দীর্ঘ অপেক্ষার পর 2জন শিক্ষক আসে স্কুলে। এরপরে শুরু হয় প্রার্থনা। 40 হয় প্রেয়ার, এখন তো 10:45 উপরে বাজে, কোনো টিচার আইছে না এখনো? তোমরা কোন ক্লাসে? তোমরা স্কুলের নাম কি? শিক্ষকরা সবসময় দেরিতে সবসময় দেরিতে টিচাররা কই এখন অব্দি তো আইলো না? সবসময় দেরিতে আইয়ে তারা। এটা তো 10 পর্যন্ত না? আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 112 জন বলা হলেও প্রার্থনা সভায় ছিল মাত্র 6 জন। ছাত্ররা কি নিয়মিত আসে না, নাকি বিদ্যালয় নিজেই হারিয়েছে আকর্ষণ? প্রশ্ন উঠছে তা নিয়ে। প্রেয়ার হয় কয়টায়? 10:45। এখনো তো কোনো স্যার আসেনি তোমাদের, তাহলে প্রেয়ার কোন সময় হবে জানো না তোমরা? তোমাদের দোষ নেই, তোমাদের স্যালারিতে আসেনি এখনো, তো তোমরা এভাবে বসে রয়েছো। বাড়ি কোথায়? কাছাকাছি? রামনগর খামার বাড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, 7। আর তোমরা 8। কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেরিতে এলে তার দায় শুধু ব্যক্তিগত নয়, তা প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি এলাকায় স্কুলগুলোতে কার্যত বন্ধ হয়ে গেছে বিদ্যালয় পরিদর্শকের ভিজিট। ফলে শিক্ষক শিক্ষিকাদের উপর নেই কোনো কার্যকর নজরদারি, নেই তাৎক্ষণিক জবাবদিহি। পাহাড়ি অঞ্চলে বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটাই সামাজিক উন্নয়নের মূল কেন্দ্র। সেখানে যদি শিক্ষক অনিয়মিত হন, নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়ে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর। এই ঘটনায় শুধু কয়েকজন শিক্ষকের দেরিতে আসা নয়, বরং প্রশ্ন তুলছে পুরো তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। দ্রুত যদি নজরদারি কাঠামো মজবুত না হয়, তবে পাহাড়ি অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান আরো নিচে নামবে, যার মাসুল দিতে হবে সবচেয়ে বেশি করে জনজাতি সমাজের ছাত্রছাত্রীদের বলে মনে করছেন শিক্ষা অনুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিজিটাল লেনদেনে দ্রুত বিস্তার, কর্মঘণ্টা চাপ এবং বদলে যাওয়া ব্যাংকিং কাঠামোর মধ্যে 5 দিনের কর্মসপ্তাহের দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হয় ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের এই ধর্মঘটে প্রভাবিত হয় ত্রিপুরাও। এই 5 দিন কাজের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির স্বাভাবিক কর্মকাণ্ডে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকা এই কর্মসূচির ফলে বহু জায়গায় ব্যাংক শাখাগুলি বন্ধ থাকে অথবা সীমিত পরিসরে দেয় পরিষেবা। এর জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবীণ নাগরিকরা। সপ্তাহে 5 দিনের কর্মসপ্তাহ দ্রুত কার্যকর করা হলো এই ধর্মঘটের মূল দাবি। ইউনিয়নগুলোর বক্তব্য, আধুনিক আর্থিক ব্যবস্থায় কাজের ধরন বদলেছে, দায়িত্ব বেড়েছে, অথচ কর্মঘণ্টা ও বিশ্রামের কাঠামো এখনো পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয় বাস্তবতার সঙ্গে। এই পরিস্থিতিতে
কর্মী স্বল্পতার কারণেও পরিষেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। প্রচুর কর্মী স্বল্পতা রয়েছে। আমরা বারবার ডিমান্ড করছি বিশেষ কর্মী নিয়োগের জন্য। এই কর্মী স্বল্পতার জন্য সারা ভারতবর্ষে এত ব্যাংক ব্রাঞ্চ খোলা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের শাখা খোলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিষেবা কাস্টমারদের, গ্রাহকদের আমাদের দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, ত্রিপুরা রাজ্যে আমাদের সমস্ত ব্যাংক ব্রাঞ্চের 50% ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার, সিঙ্গেল তারিখের স্টাফ চলছে, যে কারণে আমাদের বৃহত্তর যে আমাদের কাস্টমার গ্রুপ, সেই কাস্টমারদের আমাদের পরিষেবা দিতে আমরা পাচ্ছি না। তাই আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী নিয়োগ এবং বিশেষ করে আজকের যে স্ট্রাইক, এই স্ট্রাইকটা হচ্ছে আমাদের 5 ডেজ উইক চালু করা, 5 ডেজ ব্যাংকিং চালু করা। এবং ইউনাইটেড ফোরাম সেই কল গত বছর 2024-এর মার্চ মাসেও আমাদের সেটা কল করা হয়েছিল। এই স্ট্রাইক 2 দিনব্যাপী স্ট্রাইক কল করা হয়েছিল। সেদিনও কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা অতি সত্ত্বর সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাদের কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধে ইউনাইটেড ফোরাম ব্যাংক কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে স্ট্রাইকটাকে ডেফার করেছিল। কিন্তু গত 2 বছর প্রায়, আজকে জানুয়ারি মাসের 27 তারিখ, গত 2 বছর আমরা কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছিলাম আমাদের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য। বাট কেন্দ্রীয় সরকার স্টিল অ্যাজ অফ টুডে সেটা ডিক্লাইন করছে। বহু আগেই নীতিগত সমঝোতা হলেও সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে, যার পরিণতিতেই সর্বভারতীয় কর্মবিরতি বলে জানিয়েছে ইউনিয়নের নেতৃত্ব। 10 বছর ধরে আমাদের ব্যাংকিং সেক্টরের যে একটা মূল দাবি, সেটা হচ্ছে 5 ডেজ উইক চালু করা, অর্থাৎ 5 ডেজ ব্যাংকিং। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের 2nd এবং 4th স্যাটারডে, এই দুটো স্যাটারডে অফ দিয়েছে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন, যে সংগঠনটা ভারতবর্ষের 9টি ব্যাংকের কর্মচারী এবং আধিকারিকদের সংগঠন, এই 9টি সংগঠনের যে আমরেলা, সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন। এবং 2023-এ আমাদের যে লাস্ট বাইপার্টাইট বা ওয়েজ নেগোসিয়েশন হয়েছে, সেই ওয়েজ নেগোসিয়েশনে গভর্নমেন্টের সাথে আমাদের ব্যাংকিং ট্রেড ইউনিয়নের যে আলাপচারিতা যার সাথে হয়, সে আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যেটা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মধ্যে ব্রিজিং হিসেবে কাজ করে, সেই আইবিএ আমাদের যে এই 4 দিনের অর্থাৎ 5 ডে উইকস, 4 স্যাটারডে অল দ্য স্যাটারডে ক্লোজ করার 5 ডেজ উইকের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মান্যতা দিয়েছে। এবং আইবিএ 2023 সালে 2 বছর হয়ে গেছে সেটা গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করে পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর ধরে আইবিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করছে না। এবং যখন 2023 সালে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালে 5 দিন সপ্তাহে ব্যাংকিংয়ের পাশাপাশি বাকি এই 5 দিন ব্যাংকিংয়ের মধ্যে আমাদের নর্মাল ব্যাংকিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা। কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছে, আমাদের অর্গানাইজেশন দিয়েছে যে 9:45 থেকে 5:30, 5:30, অর্থাৎ 45 মিনিট ইনক্রিজ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে টালবাহানা করে। ধর্মঘটের মূল দাবি হলো সোমবার থেকে শুক্রবার অর্থাৎ সপ্তাহে 5 দিন কাজ কার্যকর করা, যেখানে বর্তমানে ব্যাংক কর্মীরা প্রতি মাসে কেবল দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ পান, বাকি দিনগুলোতে খোলা থাকে শাখা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধর্মঘট আবারও সামনে আনলো ব্যাংকিং ব্যবস্থায় মানব সম্পদ নীতি, প্রযুক্তি নির্ভরতা ও পরিষেবা কাঠামোর ভারসাম্য নিয়ে বৃহত্তর প্রশ্ন। সরকার ও ব্যাংক কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে না পৌঁছালে ভবিষ্যতে আরো বড় আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক কর্মী ইউনিয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁধ নির্মাণ কাজ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাঁধের কাজের স্বার্থে বাড়িঘর ভাঙা শুরু হওয়ায় বাধ্য হয়ে প্রায় 40টি পরিবারের সদস্যরা তাদের বক্তব্য দাবি তুলে ধরেন প্রশাসনের সামনে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনার সুষ্ঠু বিবেচনার আশ্বাস দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। আমরা এদিক দিয়ে অনেক কাজ চলতেছে, কেউ বাড়ি ঘর ভাঙাত করতেছে, লেট্রিন ভাঙাত করতেছে। আমরা তো সবাই অনেক আতঙ্ক হয়ে গেছি। আমরা কেউ মানে স্টক কইরা রয়েছে, কারো বাড়ি ঘরে কিন্তু রান্না বান্না নাই। হ্যাঁ, কি কারণে? কারণ বলতে মানে একটা বাঁধ হইতেছে, নদী বাঁধের ব্যাপারে, বাঁধের পাশাপাশি আমরা বাড়ি হয়ে আছে এই এরিয়াটুকু, অন্য কিছু না। না, কটা বাড়ি আছে? এমনি
2024 में जो बाढ़ आई थी उसकी वजह से शहर को बहुत नुकसान पहुंचा और सरकार ने एक डिटेल प्रोजेक्ट रिपोर्ट इस पे बनाई और उसके हिसाब से कई जगहों पर बांध के रिपेयर और उनकी रिफॉर्मेशन का काम चल रहा है। इस दौरान देखा गया कि कई सारे जो परिवार हैं जो बांध के उस साइड पे रहते हैं जहां सरकार को काम करना है, तो इसके लिए उन लोगों को वहाँ से शिफ्ट किया गया है। उनमें से कई लोग लगभग 19 फैमिली को हमने फर्स्ट फेज़ में शिफ्ट किया है। तो वो लोग हमारे पास आए थे हमारे ऑफिस में और उन्होंने अपने रिहैबिलिटेशन के लिए सरकार को दरख्वास्त की है और सरकार बहुत ही सिंपैथेटिक तरीके से ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের 23তম কেন্দ্রীয় সম্মেলন আগামী 29 ও 30 জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। রাজ্যের 23টি মহকুমা থেকে 157টি অঞ্চল ও 796টি ইউনিটের প্রতিনিধিত্বে প্রায় 550 জন প্রতিনিধি অংশ নেবেন সম্মেলনে। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংগঠন সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করেছে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। বিজেপি ও মথা মানুষের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে লড়াইয়ের নাটক করছে বলেও অভিযোগ করেছে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। নির্বাচন তো আসছে ঠিকই, নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। এখন সময় নির্বাচন আমরা 12 মাসেই আমরা সবসময় প্রস্তুত থাকি। এখনই নির্বাচনে প্রস্তুতি আছি, এখনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, নির্বাচনে লড়াই হবে, এতে কোনো অসুবিধা নেই। এখন তো দেখা যাচ্ছে যে বর্তমানে যে রাজ্য সরকার মানে বিজেপি এবং আইপিএফটির সাথে রয়েছে ত্রিপুরা মথা, একে অপরের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন যে দ্বন্দ্ব, কোথাও মারপিট, কোথাও পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। কি বলবেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে? তাদের আপত্তির ব্যাপারে তো নকল যুদ্ধ হচ্ছে, চোর পুলিশের খেলা চলছে। তো এরকমই যদি হয় তাহলে তো একে অপরকে তো এরকম ভাবে দেখছি ওইখানে ক্ষমতা লড়াই করছে, মারামারি করছে, বিকালবেলা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, এগুলি তো প্রতিনিয়ত আমরা দেখছি। এগুলি আসলে মানে মানুষের জন্য নয় লড়াইটা, ওদের মানুষের জন্য, রাজ্যের কল্যাণের জন্য লড়াই না, এই দলের জন্য লড়াই, ব্যক্তির স্বার্থের জন্য লড়াই। এগুলি চলছে, এগুলি হবে, আরও আমরা দেখতে পাবো। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার, শুভরাত্রি।